হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকে ফিল্টার ড্রামা দ্বিতীয় পার্টের গল্প নিয়ে এসেছি। এই পার্টটি অনেক রোমাঞ্চকর এবং এই পার্টে গল্পগুলো আরও দারুণভাবে এগিয়েছে। আমার তো এই পার্টটা অনেক জোশ মনে হয়েছে, ফানি, একই সঙ্গে অনেক রোমান্টিকও। তো চলুন শুরু করা যাক। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই তাংচি এবং সু চেং তারা দুজনেই ফাংচিনের ল্যাব থেকে বাহিরে বের হয়ে যাচ্ছিল। এরপরে যখন বাড়িতে আসে তাংচি, তখন বারবার ওর ফাংজিনের কথা মনে পড়ে। মনে হয় ও ফাংজিনের প্রেমে পড়ে গিয়েছে। তবে বেচারার এটা ভেবে খুব খারাপ লাগে যে সুমিয়াও মাত্র কিছুদিন আগেই মারা গেছে। এর ভিতরেই ও নতুন একজনের প্রেমে কিভাবে পড়তে পারে। এজন্য ওর নিজেরই মন খুব খারাপ হয়ে যায়। তবে কি ও খুব খারাপ একজন মানুষ? ও নিজেকেই গালাগালি করতে থাকে আর অনেক ওয়াইন পান করতে থাকে। নিজের উপরেই নিজে ও খুবই হতাশ হয়ে যায়। পরদিন যখন ও কাজে যায় তখন ওর সঙ্গে দেখা করতে সু চেং আসে। ও মূলত জানার চেষ্টা করছিল যে ফাংজিনের কোম্পানির সঙ্গে এরা আর কিছু করার চেষ্টা করছে কিনা। তখনই ও জানতে পারে ফাংজিনের হাজব্যান্ড সে নাকি অন্য একটা কোম্পানির কাছে তাদের পেটেন্ট বিক্রি করে দিচ্ছে। এই কথা শুনে সাথে সাথেই এ ফাংজিনকে কল দেয়, মানে তাংচি ফাংজিনকে কল দেয়। ওদিকে সব তো শুনে ফেলেছিল সু চেং। ফাংজিনের যে নাম্বার সেটা তো মূলত এখন সু চেংই রেখেছে। সু চেং ওকে বলে দেয় যে আচ্ছা ঠিক আছে, আমি এটার একটা ব্যবস্থা করছি, আপনি শুধু 1 কাপ কফি খাবেন। এরপরে আমরা দেখতে পাই শিনান কোম্পানির কাছে যে পেটেন্ট বিক্রি করার কথা ছিল সেখানে সেন উপস্থিত ছিল। আর সেনকে শুনিয়ে সু চেং মিস শিয়াং নামের একটা লোকের কাছে কল দেয়, যে মূলত ওই শিনান কোম্পানিরই সিইও। উনি একজন মহিলা মানুষ। তো এর কথা দূর থেকে শুনতে পাই সেন। সু চেন জোরে জোরে বলছিল, ঠিক আছে আপনি তাংচির সঙ্গে দেখা করবেন, আমরা তো এখানে এসে গিয়েছি, আপনি কোথায়? সেন এই কথা শুনে মনে করে যে এ যে পেটেন্ট বিক্রি করতে চাইছে এর আগেই মনে হয় মিস শিয়াংয়ের সঙ্গে ওরা একটা কনসাল্ট করে নিবে, এজন্য এ তাংচিকে চোখে চোখে রাখছিল। এদিকে তাংচি কিন্তু সেই কফি খেতেই এসেছে। ওকে যে বলেছিল আপনাকে শুধু 1 কাপ কফি খেতে হবে, তাংচি কিন্তু ওই যে নকল ফাংজিন মানে সু চেং এর কথা শুনে কফি খেতেই এসেছে। এখানে তাংচিকে দেখা মাত্র সেন বলে, আমি জানি তুমি মিস শিয়াং এর সঙ্গে দেখা করতে এসেছো, তুমি বোধহয় খবর পেয়ে গিয়েছো যে আমি আমাদের পেটেন্টটা মিস শিয়াং এর কাছে বিক্রি করে দিচ্ছি, তো সেজন্যই তো এসেছো নাকি? তাংচি বলে, আমি শুধু এখানে 1 কাপ কফি খেতে এসেছি। কিন্তু তারপরেও তাংচিকে চোখে চোখে রাখছিল ফাংজিনের হাজব্যান্ড সেন। এরই ভিতরে সু চেংকে দেখতে পাই ও এবার ফাংজিনের ভোল নিয়েছে এবং নিজের ভোল বদল করে সোজা মিস শিয়াং এর সঙ্গে কথা বলতে চলে আসে। মূলত এখানেই সেনের আসার কথা ছিল, কিন্তু সেন তো এখন তাংচিকে বসে বসে পাহারা দিচ্ছে। আর এই সুযোগে ও এসে সবার সঙ্গে কথা বলে নেয়। ওর এরকম ব্যবহার দেখে এবং হাসি খুশি একটা মেয়ে দেখে ওদের খুবই ভালো লাগে যে ফাংজিন আসলে কত ভালো একটা মেয়ে। তো ওরা ফাংজিনের কথায় রাজি হয়ে যায়, পেটেন্টটাও বিক্রি করে না। এদিকে অনেকক্ষণ ধরেই সেন বসে থেকে বলে, কি ব্যাপার মিস শিয়াং এর সঙ্গে না তুমি কথা বলবে, এখনো যে কথা বলছো না? তখনই দেখা যায় যে তাংচির কাছে সু চেং একটা মেসেজ দিয়ে দেয়। আর মানে তাংচি উঠে দাঁড়ায় আর কফি বিলটা দিয়েই চলে যাচ্ছিল। সেন বলে, কি হলো, তুমি চলে যাচ্ছ? মিস শিয়াং তো এখনো এলো না। তাংচি বলে, আমি তো একবারও বলিনি যে মিস শিয়াং এখানে আসবে, আমি তো নিজেই কফি খেতে এসেছিলাম, কফি খাওয়া শেষ, এখন আমি চলে যাচ্ছি। এবার সেন বুঝতে পারে যে ও ফাঁদে পড়ে গিয়েছে। এরই ভিতরে হয়তো ফাংজিন মিস শিয়াং এর সঙ্গে কথা বলে নিয়েছে, তাই ও দ্রুত করে এদিকেই আসে। এদিকে মিস শিয়াং কিন্তু এই পেটেন্টটা কিনবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টার 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্টার করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড GOPO-ON ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। কারণ ফাংজিন রিকোয়েস্ট করেছে। তখন এখানে সেন চলে আসে আর মিস শিয়াংকে বলে, আপনাকে পেটেন্টটা কিনতেই হবে। ও নিশ্চয়ই বলেছে আমি ওকে অত্যাচার করি, এরকম কিছু, তাই না? আমি ওকে কোনো অত্যাচারই করি না, বরং ও আমাকে উল্টো অত্যাচার করে। সেনের মুখ থেকে এই কথা শুনে মিস শিয়াং খুব অবাক হয়ে বলে, আপনার স্ত্রী একবারের জন্যও বলেনি যে আপনি তাকে অত্যাচার করেন। সো আমরা এই পেটেন্টটা কিনবো না, বরং আপনি নিজেই নিজের পরিচয়টা দিয়ে দিলেন। আমাদের অলরেডি কথা হয়ে গিয়েছে ফাংজিনের সঙ্গে। এখন সেন ফাংজিনের উপর খুবই রেগে যায় আর ফাংজিনের হাত ধরলে ফাংজিন অনেক ব্যথা পাচ্ছে এরকম অভিনয় করে।
সাথে সাথেই দেখা যায় ওখানকার সবাই তাকিয়ে পড়ে আর মিস শিয়াং ওর সামনে এসে খুব ভালোভাবেই বলে দেয়, বলে আপনার স্ত্রী সত্যি খুবই ভালো মানুষ, তাই আপনার সম্পর্কে এখনো পর্যন্ত কিছুই বলেনি। আপনার মতো স্বামী থাকলে আমি আপনাকে সাহায্য করে দিতাম। এটা বলে ওখান থেকে চলে আসে। এরপরে সেনের খুব রাগ হয়ে যায়। সেন ফাংজিনকে বলে, তুমি এসব নাটক করেছো আমার সাথে, তাই না? এটা বলে যখন ফাংজিনকে মারতে যাবে, ফাংজিন উল্টো ওকে খুবই মারতে লাগে। আর ওখানে একটা সিসিটিভি ক্যামেরা ছিল দেখে ফাংজিন এরকম অভিনয় করতে লাগে যে ওর স্বামী ওকে মারছে, কিন্তু মারছিল কিন্তু ফাংজিন। এরপরে ওখানে লিফটের ভিতরেই ছিল তাংচি। তাংচি বাহিরে বের হয়ে আসে ওকে মারার জন্য, মানে সেনকে মারার জন্য। ঠিক এই মুহূর্তে চিংলি কিছু লোকজন ডেকে নিয়ে আসে গার্ডসদের, তারা এসে সেনকে ওখান থেকে ধরে নিয়ে যায়। এরপরে ফাংজিন মানে সুচেং সে তাংচিকে বাহিরে নিয়ে আসে। ওই যে সেনকে মারতে গিয়ে তাংচি নিজেই আঘাতপ্রাপ্ত হয়েছে, তাই ওকে একটু মলম লাগিয়ে দিচ্ছিল। তাংচি কিন্তু দিন দিন ফাংজিনের উপরে অনেক বেশি ইমপ্রেসড হয়ে যাচ্ছে। ওর ফাংজিনকে এত ভালো লাগছে যে ও বলে বোঝাতে পারবে না। ফাংজিন যখনই কাছাকাছি আসে তখনই ওর হার্টবিট বেড়ে যায়। এরপরে ফাংজিন ওর একটা নিজস্ব মেথড অ্যাপ্লাই করে, কারণ ঠোঁটের কাছেই কেটে গিয়েছিল তাংচির, সেটাকে এখন ঢেকতে হবে। যেহেতু এ একটা বিউটি প্রোডাক্ট কোম্পানিতেই কাজ করে, তাই এই সম্পর্কে ওর জানা ছিল। ও সুন্দর করে সেই স্কার্টটা ঢেকে দেয়। ও কিন্তু ফাংজিন রূপেই দেখছিল, কিন্তু এটা তো মূলত সুচাং ছিল। যাই হোক, এরপরে আমরা তাংচিকে দেখি ওর বন্ধু ওকে নিতে এসেছিল। ওর বন্ধুকে বলে, জানো আমি না মনে হয় ফাংজিনের প্রেমে পড়েছি। কিছুদিন আগেই সুমিয়াও মারা গেল আর আমি কিনা ওর প্রেমে পড়লাম। আমাকে মনে হয় ফাংজিনের সঙ্গে কথা বলতে হবে। তাই ও ফাংজিনকে টেক্সট করে দিয়ে বলে, আমি আপনার ল্যাবে আসছি, আমরা একসঙ্গে ডিনার করব। এদিকে সুচেং তখন অফিসে কাজ করছিল। ও দ্রুত করে ওর সিনিয়রকে বলে, এই মুহূর্তে আমাকে যেতে হবে বলে ও দ্রুত সাইকেল চালিয়ে সোজা ফাংজিনের ল্যাব বরাবর আসতে লাগে। তখনও পর্যন্ত ওই ল্যাবে পৌঁছায়নি তাংচি। ও তাংচির সামনে দিয়েই সাইকেল চালিয়ে চলে যায়। তাংচি পিছন থেকে দেখেই বুঝতে পারে সুচেং ফাংজিনের ল্যাবে যাচ্ছে। ও তখন অবাক হয়ে বলে, এত রাত্রে সুচেং কেন ওখানে যাচ্ছে? যাই হোক, সুচেং দ্রুত করে গিয়ে ল্যাব কোট পরে নেয় আর এরপরে নিজের ভোল বদল করে ফাংজিন হয়ে যায়। সাথে সাথেই এখানে তাংচি চলে আসে। তাংচি এসে ফাংজিনকে বলে, আমি এইমাত্র দেখলাম সুচেং এখানে এসেছে, ও কি করতে এসেছে? তখন ফাংজিন রূপী সুচেং বলে, কই না তো, আমি তো ওকে দেখিনি, জানি না এসেছে নাকি। এরপরে ওরা ডিনার করতে বসে। মূলত তাংচি তো ডিনার করবে বলে এখানে এসেছে। ও মূলত আরও শিওর হতে চায় যে ও আসলেই ফাংজিনকে ভালোবাসে কিনা বা ওর প্রেমে পড়েছে কিনা। এই মুহূর্তে হঠাৎ করেই কারেন্ট চলে যায়। সচরাচর তো এইভাবে কারেন্ট অফ হয় না, ওরা অবাক হয়ে যায়। মূলত কারেন্ট অফ হয়নি, এটা বন্ধ করেছে সেন। সেন মূলত ওদের দুজনকে একসঙ্গে ধরবে সিদ্ধান্ত নিয়েছে। সেন দেখেছিল যে তাংচি এদিকেই আসছে, সেজন্য ও পাওয়ার কাট করে দিয়েছে এবং ওর সঙ্গে একজন ভিডিও রেকর্ডারকেও নিয়ে এসেছে, মূলত সেই ভিডিও রেকর্ড করবে। এখানে তাংচি তো ছিল এক্সট্রা অর্ডিনারি, তাই ও খুব সহজেই একটা আলো জ্বালার ব্যবস্থা করে নেয়। এরপরে দুজনে ডিনার করছিল। ওদিকে সেন এবং তার সাথে থাকা সেই লোকটি এদেরকে ধরবে বলে চলে আসে। সাথে সাথেই কারেন্ট চলে আসে। এই মুহূর্তেই ফাংজিন এখান থেকে পালিয়ে যায়, কারণ ও বুঝতে পেরেছে দরজার কাছে কেউ আসছে। হঠাৎ করে এখানে সেন এসে উপস্থিত আর বলে, এবার পালাবে কোথায়? কিন্তু ওরা এসে দেখে এখানে কেউই নেই, এখানে শুধুমাত্র তাংচি এবং ও খাবার খাচ্ছিল। ওরা ভেবেছিল এরা হয়তো অন্যরকম কিছু করছে, কিন্তু কোথাও ফাংজিনকে না দেখতে পেয়ে ও জোরে জোরে বলে, ফাংজিন কোথায়? ঠিক তখনই সুচেং ওর নিজের ভোলে চলে আসে, মানে ও আর ফাংজিন রূপে ছিল না, এখনো সুচেং রূপেই উপস্থিত হয়েছে। এবার এখানে সুচেংকে দেখে অবাক হয়ে যায় তাংচি আর বলে, তুমি এখানে? সুচেং তখন সেনকে বলে, আচ্ছা তুমি আমাদের ধরতে এসেছো তাই না? তো আমরা দুজনেই অবিবাহিত মানুষ, তো দুইজন আনম্যারিড মানুষ যদি এখানে একসঙ্গে ডিনার করে, ডেট করে, তো তোমাদের কি সমস্যা? আমি তাংচির সঙ্গে ডেট করছিলাম। এখন তাংচি ওর সঙ্গে সঙ্গে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দেয়। দুজনেই অভিনয় করতে লাগে। আর ওদের দুজনের এই অবস্থা দেখে সেন আর কি বলবে, ওর ক্যামেরাম্যানকে বলে, আর এসব ভিডিও করতে হবে না বলে এখান থেকে ওরা চলেই যাচ্ছিল। আর এরপরে এদের দুজনকে দেখি এরা আরো বেশি ইন্টিমেট হতে লাগে। ওরা চলে যাওয়ার পরে এরা ঝটকা মেরে দুজন দুজনকে ছড়িয়ে দেয়। তাংচি বলে, সুচেং তুমি এখানে কেন? আর ফাংজিন কোথায়? সুচেং বলে, আমি আসলে এখানে এসেছিলাম একটা কাজে, মিস ফাংয়ের সঙ্গে দেখা করতে, কিন্তু আমার লিফটে এক সিনিয়রের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, তাই আমি অন্য রুমে ছিলাম। এখানে যখন ঝামেলা দেখলাম তাই আমি এখানে চলে এসেছি। যাই হোক, পরদিন সকালবেলা ও যখন অফিসে আসে তখন দেখা যায় ওদের ওই ছবিটা ভাইরাল হয়ে গিয়েছে আর সেনই এই কাজটা করেছে। এরপরে অফিসে সবাই বলে, আরে আমরা তো জানতামই না মিস তাংয়ের সঙ্গে ভিতরে ভিতরে প্রেম করে চলেছে সুচেং, এবং ওকে বুলি করতে লাগে।
তখন তাংচি ওই পথ দিয়েই যাচ্ছিল। তাংচি বলে, হ্যাঁ আমি ওকে পছন্দ করি, তাই আমি ওর পিছু পিছু ঘুরছি। ও এখন আমাকে হ্যাঁ বলেনি। তোমাদের কোনো অসুবিধা আছে? এটা বলে তাংচি ওখান থেকে চলে যায়। তাংচি ওর ল্যাবে যাওয়ার পরে সুচেংকে মিস কল দিয়ে ডেকে পাঠায়। এরপরে ওখানে চলে যায় সুচেং আর বলে, কেন ডেকেছো? তাংচি বলে, আমি যেহেতু সবাইকে বলেছি আমি তোমার পিছু পিছু ঘুরছি, তাই প্রতিদিন তোমার নামে একটা করে ফুলের বুকে আসবে। কিন্তু এই ফুলের বুকে তো আমি তোমাকে দেব না, তুমি নিজেই এর জন্য টাকা পে করো। তাহলে সবার কাছে এটা এরকম ভালো দেখাবে যে আমি তোমাকে ফুল উপহার দিচ্ছি। মানে এটা একটা মিউচুয়াল ব্যাপার স্যাপার আর কি। তো কি আর করবে সুচেং, ও তখন ফুলের পেমেন্টটা করে দেয় আর বলে, ঠিক আছে আমার ফুলের পেমেন্ট আমিই করলাম। এরপরে ওর নামে একটা ফুলের বুকে আসে, যেখানে একটা কার্ড ছিল, কার্ডে লেখা ছিল যে তাংচি এটা ওকে পাঠিয়েছে। সবাই তো অবাক, কিন্তু কেউ তো আর জানে না ভিতরে ভিতরে এই ফুলের টাকা ওই দিয়েছিল। এরপরে হঠাৎ করেই আমরা দেখতে পাই চিংলির কাছে একটা কল আসে হাসপাতাল থেকে। সেখানে বলা হয় যে ওর বান্ধবী ফাংজিনের জ্ঞান ফিরে এসেছে, যে আসল ফাংজিন, এবং ওর হাজব্যান্ডকেও কল করে জানানো হয়েছিল। তাই ওর হাজব্যান্ড তড়িঘড়ি করে এখানে আসে আর বলে, তুমি আমাকে সারাদিন মারধর করো আর এখানে কিনা নাটক করে পড়ে আছো, অসুস্থ হবার ভান করছো, তুমি আমার আর কত জ্বালাতন করবে। এটা বলে ফাংজিনের সঙ্গে খারাপ ব্যবহার করতে লাগে। কিন্তু ওর হাজব্যান্ড তো আর জানে না যে এটাই আসল ফাংজিন, মানে নকল ফাংজিন সেজে অন্য একজন ওকে শায়েস্তা করছিল। এদিকে এরা তিনজন এসে জানতে পারে যে ফাংজিনকে ওর হাজব্যান্ড সেন এখান থেকে নিয়ে গিয়েছে। ওরা কোথাও ফাংজিনকে দেখতে পায় না। এদিকে তাংচি ফাংজিনের ল্যাবের সামনে দিয়ে যাচ্ছিল, তখনই ও ফাংজিনকে দেখতে পায়। তাই ওর সাথে সাথেই ফোন দেয় চিংলিকে আর বলে যে ফাংজিনের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে তার হাজব্যান্ড, এবং তাকে ধরে একটা গোডাউনের দিকে নিয়ে যাচ্ছে। সাথে সাথে চিংলি এবং বাকিরা, মানে এখানে যে ছিল লিন আর সুচেং, ওরা সবাই সোজা চলে যায় ওই ল্যাবের উদ্দেশ্যে। এখানে আমরা ফাংজিনকে দেখি। ফাংজিন তো খুবই উইক, মানে যেটা আসল ফাংজিন, এ তো আর মারধর করতে পারে না, বরং মারধর খেতে পারে। তো এখানে মূলত ফাংজিনের কাছে খুবই কনফিডেন্সিয়াল একটা ফাইল ছিল, সেটাই খোঁজার চেষ্টা করছিল ওর স্বামী। তখন তাংচি এদের ফলো করতে করতে আসে। তাংচি তো সেই একটা গেট আপ নিয়েছিল যে আজকে মারবে সেনকে, কিন্তু উল্টো নিজেই মার খায় আর বন্দী হয়ে যায়। এদিকে এরা তিনজন চলে এসেছে এবং চিংলি বা লিন তো কিছু করতে পারবে না। এখানে ঢুকতে হলে সুচেংকেই ঢুকতে হবে। এদিকে তাংচিকে বেঁধে রাখা হয়েছিল। তাংচি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল, পরে ওর জ্ঞান ফিরে আসে। তখন দেখে যে ওকে খুব জোরে সোরে বেঁধে রাখা হয়েছে। ও ওখানে একটা ছুরি দেখতে পেয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। এদিকে সুচেং একটা গাছ হয়ে গিয়েছে, মানে ওর জাদুই চুরি দিয়ে ও গাছ সেজেছে। যে দুইজন গার্ড এখানে পাহারা দিয়েছিল তারা একটা গাছকে হাঁটতে দেখে। অন্য একজন গার্ডকে বলে, দেখো একটা গাছ হাঁটছে। তখন অন্য গার্ড বলে, কই, ওটা তো একটা বক্স। এরপরে ওরা দুজনেই বলে, আমরা মনে হয় অনেক ক্লান্ত, তাই ভুলভাল দেখছি, চলো ঘুমিয়ে পড়ি। ওরা ঘুমিয়ে পড়ে। আর এদিকে আমরা তাংচিকে দেখতে পাই। তাংচি নিজেকে ছাড়িয়ে নিয়েছিল, কিন্তু তাংচি একটা রুমে বন্ধ অবস্থায় ছিল। রুমটা খুলতে গেলে ওর একটা স্প্রে দরকার, তাই ও নিজেই সেই স্প্রেটা করে ফেলেছিল। যখনই ও রুমের দরজা খুলতে যাবে তখন আমরা ওই রুমের সামনেই সুচেংকে দেখতে পাই। ওই রুমের দরজা খুলতে হলে ফেস দিতে হবে, মানে ফেস দিয়ে আইডেন্টিফাই করতে হবে। কিন্তু সুচেং এর ফেস দিয়ে তো এটা খুলবে না, তাই সুচেং নিজের ভুল পাল্টিয়ে এক্ষুনি ফাংজিন হয়ে যায়। আর ফাংজিনের ফেস রিকগনাইজ করতে পেরেই দরজাটা খুলে যায়। যদিও দরজাটা এমনিও খুলতো, কারণ তাংচি দরজাটা খোলার অনেক চেষ্টা করেছিল। তো এবার তাংচি দরজা খুলে দেখে ওর সামনেই ফাংজিন। কিন্তু একটু আগেই নাও দেখলো যে সেন ফাংজিনের সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে। আসলে এটা তো সুচেং, সেটা তো আর তাংচি জানে না। তাংচি বলে, তুমি ছাড়া পেয়েছো? তাহলে মানে সেন তোমাকে ছেড়ে দিল? এবার সুচেং বুঝতে পারে যে এখনো পর্যন্ত সেনের হাতেই বন্দী আছে ফাংজিন। তখন ও তাংচিকে বলে, হ্যাঁ আমি ছাড়া পেয়েছি, কিন্তু ওই সেন কোথায়? ওর আজকে শেষ দেখে ছাড়বো। এবার ওরা দুজনেই সেনকে খুঁজতে বের হয়ে যায়, কিন্তু দুজনেই সামনে দুটো বড় বড় পালোয়ান দেখে। তখন তাংচিকে সুচেং বলে, তুমি এখানে দাঁড়াও, ওদেরকে আমি দেখছি। কিন্তু তাংচি তো একটা ছেলে মানুষ, সে তো এভাবে আড়ালে দাঁড়িয়ে থাকতে পারে না। তাই সে সোজা সুচেং এর সামনে আসে একটা মপ নিয়ে আর বলে, তুমি পিছিয়ে যাও, এদেরকে আমি দেখছি। এটা বলে ওদের সামনে জোরে চিৎকার করে ওদেরকেই মারতে যাচ্ছিল। কিন্তু এই বেচারার শরীরে কোনো রকমের কোনো বল বুদ্ধি বলে কিছুই মনে হয় নেই, এবং উল্টো ও প্রচন্ড মার খেতে লাগে। আর সমস্ত মার যেন ওর কোমরে গিয়ে লাগে। ভাই, একটা মেয়ের থেকেও উইক। ঠিক তখনই শুরু করে দেয় সুচেং ওর ক্যালমা দেখানো। এমনকি সুচেং তাংচিকেও পিছন থেকে আটকে ধরে বলে, তোমাকে আর বাহাদুরি করতে হবে না, অনেক হয়েছে, তুমি বরং উল্টো আমার সমস্যা আরো বাড়িয়ে দিচ্ছ। এটা বলে দুজনে আবারও ওদেরকে খুঁজতে চায়। এরপরে এখানে একটা গার্ড চলে আসে। তখন ওর চোখটা হাত দিয়ে বন্ধ করে দেয় সুচেং।
এদিকে আমরা সেন এবং ফাংজিনকে দেখতে পাই। ফাংজিনকে তখনও জিজ্ঞেস করেই চলেছিল সেন, বলো সেই ফাইলটা কোথায়, কিন্তু ফাংজিন হঠাৎ করে এখান থেকে একটু সুযোগ পেয়ে লুকিয়ে পড়ে। ঠিক তখনই এখানে সু চেং চলে আসে। সু চেং এসেই বলে যে আমি চিংলির বোন, তুমি ভয় পেও না। এটা বলে ফাংজিনকে বাহিরে বের করে নিয়ে আসে। এরপরে ও ফাংজিনকে একটা সেফ জায়গায় রেখে বলে, দাঁড়াও আমি দেখছি কোন পথ দিয়ে বের হওয়া যায়। আর সেই সেফ জায়গায় এসে তাংচি আসল ফাংজিনকে দেখতে পায় আর বলে, তুমি ঠিক আছো? কিন্তু এই ফাংজিন ওকে বলে, তুমি কে? তোমাকে তো আমি চিনি না। এবার তাংচি অবাক হয়ে বলে, কি তুমি আমাকে চেনো না মানে? ঠিক তখনই ওখানে আরো দুইজন পালোয়ান চলে আসে। এবার এরা দুজনেই ভয় পেতে লাগে, কারণ দুজনেই তো উইক। একজন আরেকজনের পিছনে লুকাতে লাগে। তাংচি অবাক হয়ে যায় যে এই ফাংজিনকে তো চেনে না। এবার ওর পিছন থেকেই ফাংজিন লুকিয়ে যায়, মানে ওখান থেকে পালিয়ে যায়, আর তাংচি একা একা মার খেতে লাগে। ঠিক তখনই পিছন থেকে সু চেং চলে আসে আর ওকে বাঁচিয়ে নেয় ওই পালোয়ানটাকে মেরে। এবার ও সু চেংকে বলে যে মানে ও তো ফাংজিনের রূপেই দেখছে, বলছে যে তুমি একটু আগে না আমাকে ছেড়ে পালিয়ে গেলে, আবার তুমি ফিরে এলে। সু চেং বুঝতে পারে এর আসল ফাংজিনের সঙ্গে দেখা হয়েছিল, তাই ও তাংচিকে বলে, হ্যাঁ আমার মনে হলো তোমাকে বাঁচানো উচিত, তাই আমি এবার চলে এসেছি। যাই হোক, এরপরে এদিকে এরা বাহিরে যাওয়ার যেই পথ খুঁজে পায়, সেখানে দরজাটা খুলেই সু চেং দেখে যে আসল ফাংজিন আবারও সেনের হাতে ধরা পড়ে গিয়েছে এবং সেন ওর সঙ্গে খুবই খারাপ ব্যবহার করছে। এই যে দরজার পিছনেই কিন্তু তাংচি দাঁড়িয়ে আছে। ফাংজিন তাংচিকে আটকে দেয় ওই রুমের ভিতরে, কারণ দুই ফাংজিনকে এক জায়গায় দেখলেই তো সমস্ত কিছু ফাঁস হয়ে যাবে। এদিকে ফাংজিনের সঙ্গে খারাপ ব্যবহার করেই চলেছিল সেন। অন্যদিকে তাংচি ওই দরজাটা খুলে বাহিরে বের হয়ে দেখে যে ফাংজিনকে তার হাজব্যান্ড ধরে ফেলেছে। অন্যদিকে আড়ালে সু চেং লুকিয়েছিল। সু চেং ওর চেহারাটা বদল করতে পারছে না, আর কারণ আবারও ওর ওই যে চুরিটা সেটা আপগ্রেড হতে শুরু করেছে। এদিকে ওর বোন চিংলি কিছু পুলিশ নিয়ে চলে আসে আর আসল ফাংজিনকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু তাংচির মনে মনে একটু সন্দেহ হয় আর বলে, একই ফাংজিন দুই রকমের ব্যবহার কিভাবে করতে পারে, একজন উইক আর একজন স্ট্রং। এরপরে ও একটা বারে আসে। ও একটা শোপিস দেখছিল, যে শোপিসে একটা ছেলে তিনটা মেয়েকে কিস করছিল। মূলত ও নিজেকেই রিপ্রেজেন্ট করছে। ও ওর বন্ধু ইউকে বলে, আচ্ছা আমার কি কোনো সমস্যা আছে? আমি এত খারাপ ছেলে কিভাবে বলো তো? কিছুদিন আগে সুমিয়াও মারা গেল। যেতে না যেতেই আমি আবার ফাংজিনের প্রেমে পড়ে গিয়েছি। শুধু প্রেমেই তো পড়িনি, আমি আবার ফাংজিনের ভিতরে দুই রকমের পার্সোনালিটি দেখতে পাচ্ছি। একটা ফাংজিনকে আমি পছন্দ করি যেটা খুবই স্ট্রং, আর একটা ফাংজিনকে আমি পছন্দই করি না যেটা অনেক উইক। তো আমি এখন কি করব? এদিকে আসল ফাংজিন যখন ওর সামনে আরও একটা নকল ফাংজিনকে দেখতে পায়, ও অবাক হয়ে যায়। সু চেং তখন ওকে সমস্ত সত্যি কথা বলে দেয়, মানে ওর চুরির কথা বলে দেয়, আর কেন ও এইগুলো করেছে তার সব বলে দেয়। আর চিংলি ওকে এটা করতে বাধ্য করেছে সেটাও বলে। এখন যতদিন না ওর ঘড়ি আপডেট হচ্ছে, মানে ওর চুরিটা আপডেট হচ্ছে, ততদিন ওকে এই ফাংজিনের রূপেই থাকতে হবে। সু চেং সেদিন ফাংজিনের ল্যাবরেটরিতে এসেছিল মূলত যে ফাইলটা লুকিয়ে রেখেছিল ফাংজিন সেটা নিয়েই কথা বলতে। তো এদের দুজনকে একই চেহারায় দেখতে খুবই অদ্ভুত লাগছিল। ঠিক সেই টাইমেই তাংচি কল দেয় ফাংজিনকে আর বলে যে সে দেখা করতে চায় ফাংজিনের সঙ্গে। সো আরেকটা ফাংজিনকে লুকিয়ে ফেলা হয়, মানে এখানে ছিল হলো রিয়েল ফাংজিন। ও মূলত কাজের ব্যাপারে কথা বলতে এসেছিল, সেজন্য রিয়েল ফাংজিনের সঙ্গে কথা বলে ও যখন চলেই যাচ্ছিল, যেখানে সু চেং লুকিয়েছিল সেখান থেকে একটা শব্দ আসে। সাথে সাথে তাংচি ওদিকেই যেতে থাকে। তাংচি যাওয়ার পরে ওখানে থাকা একটা আলমারি খুলে দেখে ওর ভিতরে হুবহু আরও একটা ফাংজিন দাঁড়িয়ে আছে। তাংচি তো পুরো পাগলা হয়ে যায় যে এটা আমি চোখের সামনে কি দেখছি, একই মানুষ হুবহু আমার সামনে দুইজন দাঁড়িয়ে আছে, এটা কিভাবে সম্ভব? তখন আসল ফাংজিন বলে, আরে ওটা তো একটা অক্স ফিগার, ওটা একটা মূর্তি আমি বানিয়েছি। ওই মূর্তিটা এখানে অনেক বছর ধরেই আছে। কিন্তু যখনই ওই মূর্তিটাকে স্পর্শ করে দেখতে যাবে তাংচি, তখন ফাংজিন ওকে আটকে দিয়ে বলে, সরি কিন্তু আমি ওকে টাচ করতে দিব না। এরপরে এখান থেকে যখনই চলে যেতে যাবে তাংচি, তখনও দেখে সেদিন রাত্রে যে লাইটটাও তৈরি করেছিল সেই লাইটটা নিচে ফেলানো। ওর খুবই খারাপ লাগে এটা দেখে। এরপরে ও ফাংজিনকে বলে, তোমার মনে আছে সেই রাতের কথা? এরপরে সু চেং কথা বলতে শুরু করে এবং সু চেং পিছন থেকে আলমারির ভিতর থেকে বাহিরে বের হতে লাগে। পিছনে হঠাৎ তাংচি তাকিয়ে দেখে যে দুজন দাঁড়িয়ে আছে। ও আবারও অবাক, একটা মূর্তি তো আর হাঁটতে পারে না, তখন আরেকজন মূর্তি হয়ে যায়। সু চেং বলে, আসলে আমি ওকে এখান থেকে বের করে নিয়ে যাচ্ছি। যাই হোক, ওকে বোকা শোকা বানিয়ে ওর সঙ্গে সু চেং বাহিরে চলে আসে।
এবার সুচেং ওকে অনেক উল্টোপাল্টা বুঝিয়ে মানে এই ব্যাপারে যাতে কোনো সন্দেহ না করে তাংচি, সেটা তো ঠিক করে নেয়। তাংচি ওকে এটা বোঝানোর চেষ্টা করে যে ও মনে মনে ফাংজিনকে অনেক পছন্দ করে। আসলেই তো ও মনে মনে সুচেনকেই পছন্দ করে, কারণ উইক ফাংজিনকে কিন্তু ও পছন্দ করে না, স্ট্রং ফাংজিনকেই পছন্দ করে। তার মানে সেটা তো সুচেংকেই পছন্দ করা হলো, তাই না? এদিকে সুচেং ওকে কোনো রকমে কাটিয়ে বাড়িতে আসে। ওর এখনো পর্যন্ত অনেকখানি বাকি আছে আপগ্রেড হতে। ওর বান্ধবীকে এই কথা জানে যে হয়তোবা ফাংজিনকে পছন্দ করতে শুরু করেছে তাংচি। তাংচি তার মানে তো ক্যারেক্টারলেস ছেলে। যাই হোক, এদিকে আমরা রিয়েল ফাংজিনকে দেখতে পাই। ওকে একটা অ্যাওয়ার্ড শোতে ডাকা হয়েছিল। এখানে মূলত ও কিছু কথা বলার জন্য এসেছিল, ওর কোম্পানির বিষয়েও কথা বলতে এসেছিল। কিন্তু ওকে দেখা মাত্রই তাংচি বুঝতে পারে যে না, এটা সেই উইক ফাংজিন যেটাকে ও পছন্দ করে না। তাংচির না মনে মনে খুবই চিন্তা হয় যে একবার উইক আর একবার স্ট্রং, এটা কি হচ্ছে। এদিকে আমরা সুচেংকে দেখতে পাই ও বাহিরে বসে বসে রিয়েল ফাংজিনের ভিডিও দেখছিল। তখন ওকে বসে থাকতে দেখে ওর পিছন থেকে তাংচি আসে আর বলে, তোমাকে না একটু আগে রুমের ভিতরে দেখলাম, তাহলে তুমি এত দ্রুত এখানে কিভাবে এলে? তো এবারেও বোকা বানিয়ে দেয় ওকে সুচেং। সুচেং ওকে বলে যে আমার খুবই দমবন্ধ ফিল হচ্ছিল, তাই আমি এখানে এসেছি। তাংচি ওর পাশে বসে বুঝতে পারে যে এটা সে স্ট্রং ফাংজিন যাকে ও পছন্দ করে। তারপরেই ওরা দুজনে দেখতে পায় এখানে একটা দারুণ রেইনবো উঠেছে। ওরা দুজনেই এই রংধনুটা দেখে আর আজকেই একে প্রপোজ করে দেয় তাংচি। তাংচি বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মনের কথা তোমাকে জানিয়ে দিব। আসলে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি এবং আমি দেখতে পাই যে তোমার দুইটা সত্তা, তোমার হাসি খুশি এবং স্ট্রং সত্তারই আমি প্রেমে পড়ে গিয়েছি। এই কথা শুনে সুচেং অবাক হয়ে যায়। তখন ওর কাছে একটা কল এলে ও দ্রুত ওখান থেকে উঠে পালিয়ে যায়, ওকে কোনো উত্তর না দিয়ে। এরপরে ওখান থেকে হাঁটতে হাঁটতে তাংচি যখন সামনে আসে তখন দেখতে পায় যে রিয়েল ফাংজিন এবং চিংলি যাচ্ছে। ও তখন ফাংজিনকে বলে, একটু আগেই তোমাকে যে প্রস্তাবটা দিলাম তুমি কি সেটা ভেবে দেখেছো? তখন রিয়েল ফাংজিন বলে, প্রস্তাব? কিসের প্রস্তাব? আসলে ও তো সুচেংকে দিয়েছিল। এবার রিয়েল ফাংজিন বলে, ও আচ্ছা আচ্ছা, ওই প্রস্তাব, ঠিক আছে আমি ভেবে দেখব এবং আমাকে আধা ঘন্টা টাইম দাও, তারপরে আমি তোমাকে জানিয়ে দিব। রিয়েল ফাংজিন বুঝতে পেরেছে যে মূলত সুচেংকেই কিছু একটা প্রস্তাব হয়তো দিয়েছে। যাই হোক, এখন রিয়েল ফাংজিন বুদ্ধি করে বলে, আমি আধা ঘন্টার ভিতরেই তোমাকে জানাবো। এটা বলে এখান থেকে চলে যায়, কিন্তু তাংচির মনে মনে চিন্তা হয়। এরপরে ওরা তাংচির ব্যাপারটা নিয়ে কথা বলে। সুচেং বলে, আমার মনে হয় তাংচি ফাংজিন আপুকেই পছন্দ করে। ফাংজিন বলে, না না, আমার মনে হয় তুমি এতদিন তার সাথে সময় কাটিয়েছো, সে তোমার সত্তাকেই পছন্দ করে, আমাকে নয়। কিন্তু যেভাবেই হোক ওকে বোঝাতেই হবে যে ওর সঙ্গে আমার সম্পর্ক কখনোই পসিবল নয়। কেবলই আমার ডিভোর্স হয়েছে, আমি অন্য কোনো সম্পর্কে যেতে চাই না। সুচেং, তুমি কিছু একটা করো। এদিকে আমরা তাংচিকে দেখতে পাই ও ইউ এর সঙ্গে কথা বলছিল এবং আজকে ও সেই শোপিসটাই হাতে করে নিয়ে বসেছিল। ইউ ওকে বলে, তুই এত চিন্তা কেন করছিস? একটা মানুষের ভিতরে দুই রকম পার্সোনালিটি থাকতে পারে, হয়তোবা ওর পার্সোনালিটির ডিজ অর্ডার রয়েছে, তাই একবার ও স্ট্রং মুডে আসে আর একবার ও উইক মুডে আসে। তাংচি বলে, হতে পারে, একদম দুই রকম আলাদা মানুষকে দেখি আমি খুবই কনফিউজড। ইউ ওকে বলে, তুই একবার কিন্তু ট্রাই করে দেখতে পারিস ফাংজিনের তোর প্রতি কোনো ফিলিংস আছে কিনা। যাই হোক, এদিকে আমরা দেখতে পাই একসঙ্গে লিন এবং সুচেং ঘুমিয়েছিল। সুচেংয়ে তখনই আপগ্রেড হয়ে যায় চুড়িটা। ঘুমের ভিতরেই দেখা যায় ও চুড়ি আপগ্রেড হয়ে অনেক দূর পর্যন্ত তার আভা ছড়িয়ে যাচ্ছে। ওই রুমে একটা বই ছিল, মানে কমিক বই, যেটার উপরে আবার একটা 3D পেইন্টিং ছিল একটা ছেলের, আর সেই পেইন্টিংটাকেই শনাক্ত করে ওই চুড়ি, আর সাথে সাথেই ওই ছবির রূপ ধারণ করে। এদিকে লিনের ঘুম ভেঙে যায়। ওই কমিকের রাইটার লিন নিজেই। লিন অবাক হয়ে যায় যে তার কমিক ওয়ার্ল্ডের নায়ক এই ওয়ার্ল্ডে কি করে চলে আসলো। ও বলে, আরে আমার ফ্যান্টাসি ওয়ার্ল্ড থেকে আমার ছেলে দেখি এখানে চলে এসেছে। এরপরে উঠে বসে পড়ে সুচেং বুঝতে পারে যে এবার ওর এই চুড়ি আপগ্রেড হয়ে আর একটা নতুন ভার্সনে ফিরে এসেছে। তবে সুচেং এবার ছেলেতে রূপান্তরিত হয়ে গিয়েছে এবং ওখানে ওই বইয়ের উপরে যে ছবিটা ছিল সেই ছবির ছেলেই ও হয়ে গিয়েছে। ব্যাস, এটা তো খুবই ভালো হলো, কারণ এখন এই আপগ্রেডটা ওদের কাজে লাগবে। এখানে নতুন একটা অ্যাপস সংযুক্ত হয়েছে যেটার নাম হলো 3D ক্রিয়েশন, মানে যে কোনো 3D পেইন্টিংই ওই চুড়িটা এখন ধারণ করতে পারবে। এদিকে তাংচি আবার ফাংজিনকে কল দিয়ে বলে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। ফাংজিন বলে, ঠিক আছে, তাহলে তুমি টেনিস ফিল্ডে চলে এসো, ওখানেই আমাদের দেখা হবে। এখানে তাংচি এসে দেখে যে ফাংজিনকে একটা ছেলে টেনিস কিভাবে খেলতে হয় সেটা শেখাচ্ছে এবং ফাংজিন ক্লেম করে যে এটা আসলে ওর বয়ফ্রেন্ড।
আসলে ওটা তো সুচেং ছিল। সুচেং যেহেতু ছেলে হতে পারছে, তাই এখন একটা বয়ফ্রেন্ড দিয়ে ফাংজিনের কাছ থেকে যেভাবেই হোক তাংচিকে সরিয়ে ফেলা যাবে। তাংচি বলে ঠিক আছে চলো এক রাউন্ড খেলা হয়ে যাক। সুচেং কিন্তু দারুণ টেনিস খেলতে পারতো, এজন্য ও এত দারুণ টেনিস খেলে যে মাত্র কয়েক মিনিটের ভিতরেই বার হারিয়ে ফেলছিল ও তাংচিকে। তাংচি এতে অবাক হয়ে যায়, এই ছেলে এত ভালো টেনিস খেলে ওর কাছে হেরে যাচ্ছে। তাংচি বারবার হেরে যাচ্ছিল আর বারবার ওই ছেলেকে বলে চলো আর এক রাউন্ড খেলি, কিন্তু অবশেষে ও অনেকটাই ক্লান্ত হয়ে পড়ে, তাই একটু বিশ্রাম নিতে বসে যায়। যাই হোক, ওই ছেলেটি নিজের নামের পরিচয় দিয়েছে চুয়ান বলে, তো আমরা যখনই সুচেং এই রূপে আসবে তখন ওকে আমরা চুয়ান বলে ডাকবো, ঠিক আছে? তো চুয়ান আর ফাংজিনকে এভাবে ইন্টিমেট অবস্থায় দেখে আমাদের তাংচির প্রচণ্ড রাগ হতে থাকে। তাংচি বলে চলো আবার খেলবো। এবার আবারও চুয়ান এসে খেলতে শুরু করে, মানে সুচেং। কিন্তু এবারও তাংচিকে এত ভালোভাবে ও নাস্তানাবুদ করে যে তাংচি সত্যি সত্যি ডিপ্রেশনে শুধু চলে যাওয়ার বাকি আছে। তাংচি এমনকি মাঠের উপরে পড়েও যায়, আর এরা দুজন তো সেই খুশি। যাই হোক, একটু পরে ইউ বলে চলো এবার আমরা আমাদের ড্রেসগুলো চেঞ্জ করে নিই। এরপরে ওরা ড্রেস যে রুমে চেঞ্জ করতে হয় সেই ড্রেসিং রুমের দিকেই যেতে লাগে, কিন্তু ফাংজিনের সঙ্গে হাঁটতে হাঁটতে সুচেং মেয়েদের যে ড্রেস চেঞ্জিং রুম সেখানেই যাচ্ছিল। কিন্তু তাংচি বলে কি ব্যাপার, তুমি মেয়েদের রুমে কেন যাচ্ছ? সুচেং আসলে মাঝে মাঝে তো ভুলে যাচ্ছিল যে ও আসলে মেয়ে, কিন্তু এখানে এসে ও প্রতিটা ছেলেকে ড্রেস চেঞ্জ করতে দেখে খুব লজ্জায় পড়ে যায়, তাই ও নিজের মুখটাকে লুকিয়ে রাখে। তাংচি ওর এই অদ্ভুত ব্যবহার দেখে বেশ অবাক হয়ে যায়। এখান থেকে কিছুক্ষণ পরে পালিয়ে যায় ওই ছেলে, মানে চুয়ান। এরপরে তাংচি বলে ও এখানে কি করছিল, মানে ইরাম ইরাম কুহরে কেন হাঁটছিল। তাংচি ওভাবে একটু হাঁটার চেষ্টা করে। এরপরে তাংচি বাহিরে বের হয়ে আসে ফাংজিনের সঙ্গে কথা বলবে বলে। এবার চুয়ান ফাংজিন রূপে সেজে ওর সামনে এসেছে। সাথে সাথে তাংচি ফিল করে যে এটাই সেই ফাংজিন যে ফাংজিনকে ও পছন্দ করে। বলে তুমি ফিরে এসেছো। এমনকি ও এই নকল ফাংজিনকে এটাও জিজ্ঞেস করে চুয়ান কোথায়, কিন্তু চুয়ান আর কোথায় থাকবে, এটাই তো সুচেং, ওই একবারে আর কতজনের রূপ ধারণ করবে। এরপরে ওরা দুজন হাঁটতে লাগে, দুজন গল্প করতে লাগে। তখনই তাংচির মাথাটা একদম গুলিয়ে দেয় সুচেং। সুচেং বলে আসলে আমার দুই রকমের পার্সোনালিটি আছে, আসলে আমি ফাংশন মাঝে মাঝে উইক হয়ে যাই আর মাঝে মাঝে স্ট্রং হয়ে যায়। আমাদেরকে সুচেং রূপে দেখানো হচ্ছে, কিন্তু তাংচির চোখে কিন্তু ফাংজিন ছিল, ঠিক আছে? এটা কিন্তু একটু বুঝে নিবেন। যাই হোক, এখন ফাংজিন এটা বলে আমি মূলত সেনকে শায়েস্তা করার জন্য আমার স্ট্রং পার্সোনালিটির জন্ম দিয়েছিলাম, এখন আমি সেনকে শায়েস্তা করে ফেলেছি, তাই আমি চাই যে আমার এই ডিসঅর্ডার মানে স্ট্রং পার্সোনালিটিটা আমি বাদ দিয়ে দিতে, আমি একদম পূর্ণ একটা উইক ফাংজিন হতে। তাই প্লিজ তুমি আমাকে পছন্দ করো না, হয়তোবা আমাদের আর কখনোই দেখা হবে না, তাছাড়া আমার বয়ফ্রেন্ড আছে। তাংচির কিন্তু প্রচন্ড খারাপ লাগে, কারণ ও আবারও রিজেক্টেড হলো। ও শুধু ফাংজিনকে এটা বলে আমি আরও একবার তোমার সঙ্গে রেইনবো দেখতে চাই। আমরা দেখি যে ওখানে একটা সিঁড়ি পুরো রেইনবো হয়ে গিয়েছে, আর এবার নিজের চোখের জল সুচেং আটকাতে পারে না, ও কেঁদে ওঠে। তখন ওকে জড়িয়ে ধরে তাংচি। তাংচি জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে, বারবার ওর সঙ্গে কাটানো সময়গুলো ওর মনে পড়ছিল। বেচারার লাভ ভাগ্য এতটাই খারাপ যে প্রত্যেকটা মেয়ের কাছ থেকে ওর রিজেক্টেড হচ্ছে। বেচারা যদি আসল মানুষটিকে ভালোবাসতো তাহলে এরকম হতো না। যাই হোক, এর পরের দিন আমরা দেখতে পাই যে ফাংজিনকে ডক্টরের কাছে নিয়ে আসা হয়েছিল। এখানে তাংচিও এসেছিল। মূলত তাংচিকে মানানোর জন্যই এই ডক্টর খেলাটা ওরা সাজিয়েছে। এখানে ডক্টর সেজে যে উপস্থিত ছিল সে কিন্তু সুচেং, এবং সেই ডক্টর ফাংজিনকে তাংচির সামনেই বলে আপনার যে দুই রকমের পার্সোনালিটির ডিসঅর্ডার ছিল সেটা অবশেষে গায়েব হয়ে গিয়েছে। সাথে সাথে খুবই খারাপ লাগতে শুরু করে তাংচির। তাংচি মনে মনে বলে আমি যে ভার্সনটাকে ভালোবাসতাম সেই ভার্সনটাই গায়েব হয়ে গেল। এদিকে ডক্টরি পোশাকে ওখানে দাঁড়িয়ে থাকা সুচেংয়েরও মনে মনে খারাপই লাগে। তাংচির এতটাই কষ্ট লেগেছিল, একা একা হাঁটতে লাগে, মনে মনে ভাবতে লাগে আমি কি এতটাই আনলাকি যে আমি ফাংজিনকেও পেলাম না, আর সুমিয়াওকেও পেলাম না, সুমিয়াও মারাও গেল আমার জন্য। এটা বলে ওর খুবই কষ্ট লাগে, তাই ও একা একা হাঁটতে হাঁটতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই ওর সঙ্গে ঘটে যায় আর এক কাহিনী। মূলত ও খুবই মেন্টাল স্ট্রেসে ছিল বলেই এই ঘটনাটা ঘটেছে। হঠাৎ করেই ও দেখতে শুরু করে ওর চারিদিকের রঙগুলো বিবর্ণ হয়ে যাচ্ছে, ওর দুনিয়াটা হঠাৎ করে সাদা কালো হতে শুরু করেছে।
প্রথমে বিল্ডিংগুলো সাদা কালো হতে লাগে, এরপরে ওর নিজের দেহটাও সাদা কালো হয়ে যায়। কিছুক্ষণের ভিতরে ও চারিপাশ শুধু সাদা কালোই দেখতে পায়, আর কোনো কালার ওর চোখে ছিল না। মূলত ও খুবই স্ট্রেসে থাকার কারণে ওর এটা হয়েছে। ইভেন ও ট্রাফিক লাইটস দেখতে পায় না বলে রাস্তায়ও ভালো করে চলাফেরা করতে পারে না। এইমাত্রই অ্যাক্সিডেন্ট করতো, কিন্তু তখনই ওকে এসে বাঁচিয়ে নেয় সুচেং। তবে ও সব কিছু সাদা কালো দেখলেও সুচেংকে ও রঙিন দেখছিল। এটা দেখে ও অবাক হয়ে বলে, আমি সমস্ত কিছু সাদা কালো দেখছি, কিন্তু সুচেংকে কেন রঙিন দেখছি? সুচেং বুঝতে পারে এর চোখে মনে হয় কিছু হয়েছে। সুচেং তাংচির পাশে থাকতেই চেয়েছিল, কিন্তু তাংচি বলে আমি ঠিক আছি, তুমি চলে যাও। তাই সুচেং চলে যায়, কিন্তু তাংচি কোনো ট্রাফিক লাইটস দেখতে পাচ্ছিল না। তাই ও পথ কিভাবে পার হবে? ও একটা লোককে দেখে পথ পার হতে যাচ্ছিল, কিন্তু লোকটাও রুলস অমান্য করেই এখান থেকে হেঁটে গেছে। এজন্য তাংচি আবারও অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল। তখনই এখানে সুচেং চলে আসে। সুচেং যে ছাতাটা ধরেছিল ওই ছাতার কালারটাও দেখতে পাচ্ছিল তাংচি। মানে সুচেং যা কিছু টাচ করছে তা কিছু ও রঙিন দেখতে পাচ্ছে, কিন্তু ও বুঝতে পারে না কেন এরকম হচ্ছে। যাই হোক, ও একটা ম্যানহোলের ভিতরে পড়ে যাচ্ছিল। সুচেং ওকে আবারও বাঁচিয়ে নেয়। এরপরে সুচেং ওকে হাঁটতে হাঁটতে ওর বাসা অবধি পৌঁছে দেয়। তাংচি বলে, আমার বাসায় চলো, যেহেতু তুমি ভিজে গিয়েছো। সুচেং মনে মনে বলে, এর হয়েছেটা কি? আমাকে দেখছে আজকে বাসায় ইনভাইট করছে। এরপরে তাংচি ওর কিছু জামা কাপড় সুচেংকে এনে দেয় আর বলে, এপাশেই বাথরুম, তুমি নিজের ড্রেসটা চেঞ্জ করে নাও। সুচেং দেখতে পায় যে তাংচি ওকে যে জামাটা দিয়েছে সেই জামায় কিছু রং লেগে আছে। এবার ও বলে, তাংচির আসলে কি হয়েছে? ও কি চোখে দেখতে পাচ্ছে না? ও কি কালার ব্লাইন্ড হয়ে গেল? না হলে এরকম রং মাখানো একটা জামা আমাকে কেন দিল? নিশ্চয় ওর চোখে কিছু হয়েছে। কিন্তু ও কিছু না বলে খেতে আসে। এরপরে দেখা যায় তাংচি কোনো রকমের খাবার রেডি করেছে, কিন্তু দুজনের জন্য সেম সেম বাটি একই রকম করে রেডি করেছে। যখন এই জামাটা সুচেং পরেছিল, তাংচি তখন জামার রংটা দেখতে পেয়ে বলে, তোমার জন্য আমি অন্য কোনো জামা নিয়ে আসছি। তখন আবার সুচেং মনে মনে বলে, তার মানে ও তো রং দেখতে পাচ্ছে, তাহলে ওর কি হয়েছে? কিন্তু সুচেং তো আর এটা জানে না যে তাংচি কেবল ওরই কালার দেখছে। এরপরে যখন এই সমস্ত খাবার দাবারগুলো তাংচি সাদা কালো দেখছিল, তখন যখনই খাবার তুলে নিজে খেতে শুরু করে সুচেং, তখনও খাবারের কালারগুলো রং দেখতে পায়। এর জন্য সুচেং যেই যেই খাবার তুলে খাচ্ছিল, তাংচি ওকে ফলো করে ঠিক সেই খাবার তুলে খেতে শুরু করে। কারণ যে খাবারটাই মুখে তুলছিল সুচেং, সেই খাবারটাই রঙিন দেখাচ্ছিল। তাই সুচেং ঠিক যেটা যেটা গালে তুলছিল সেটা তাংচিও তুলছিল। এবার সুচেং বুঝতে পারে যে ওকে ফলো করেই তাংচি খাচ্ছে। ওর খুবই অদ্ভুত লাগে বিষয়টা। সুচেং মূলত একটু দ্রুত খাবার খায়, কিন্তু তাংচি একটু স্লো খায়। যখনই ও দেখছে যে তাংচি ওকে ফলো করে খাচ্ছে, তখন সুচেংও একটু স্লো খেতে শুরু করে। এরপরে সুচেং দেখে যে জামাটা পরেছিল তাংচির, ওর পিরিয়ড হওয়ায় একটু সেখানে স্টেইন লেগে গিয়েছে, মানে দাগ লেগে গিয়েছে। সেজন্য ও ওর বান্ধবী লিনকে কল দিয়ে বলে, এক্ষুনি একটু তাংচির বাড়িতে এসো, আমি এখানে আছি, কিন্তু আমার পিরিয়ড হয়েছে, আমি কি করব বুঝতে পারছি না। এদিকে ইউ এর সঙ্গে ছিল লিন। লিন বলে, আমি এক্ষুনি আছি। তো ওরা দুজন মিলেই যায় তাংচির বাড়িতে। এদিকে এই জামা কাপড় ধুয়ে দিবে বলে তাংচিকে সুচেং বলে, এটা আমি আমার বাসায় নিয়ে যাচ্ছি, আমি ওয়াশ করে তোমাকে দিয়ে যাব। কিন্তু তাংচি বলে, সেটার কোনো দরকার নেই, আমি এখনই ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। এটা বলে টানাটানি করতে গিয়ে জামাটা পড়ে যায়, যেখানে স্পষ্টভাবেই কিন্তু দাগটা দেখা যাচ্ছিল, কিন্তু তাংচি দেখতে পায় না। তখন অবাক হয়ে যায় আবারও সুচেং, আর মনে মনে বলে, ও কি সত্যি কিছু দেখতে পাচ্ছে না? না হলে এরকম তো দেখতে পাবার কথা। যাই হোক, এ যাত্রায় ও কানা বলে তুমি বেঁচে গেলে, না হলে মান ইজ্জত যেত। এরপরে সুচেং লিনের সঙ্গে করে বাড়িতে ফিরতে লাগে। সুচেং লিনকে বলে, কিছু একটা হয়েছে তাংচির, আমার মনে হয় ও না চোখে দেখতে পাচ্ছে না। এদিকে তাংচি তার বন্ধু ইউ এর দিকে তাকিয়ে দেখে ও ইউকেও সাদা কালো দেখছে। ওর কাছের সমস্ত মানুষকেই সাদা কালো দেখছে, কিন্তু সুচেংকেই কেন রঙিন দেখছে? ও তো বুঝলো না ব্যাপারটা। সুচেং এর সঙ্গে কি এরকম কাহিনী থাকতে পারে যে ও একমাত্র সুচেং এর কালারটাই টের পাচ্ছে? ওর বন্ধুকে এই কথা জানানোর পরে ওর বন্ধু ওকে সোজা ডাক্তারের কাছে নিয়ে আসে। ডক্টর জানায় যে এর তো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা সে দিতে পারছে না, কোনো সাইক্রিয়াটিস্ট দেখাতে, মনে হয় এটা কোনো মেন্টাল ইস্যু হতে পারে। এরপরে ওর বন্ধুর সঙ্গে ফিরছিল, তখন বন্ধুকে এটাও বলে, আমি বুঝলাম না কেন আমার সঙ্গে এরকম হচ্ছে। হঠাৎ ও রাস্তার দিকে তাকিয়ে একটা ফুলের বুকেকে রঙিন দেখতে পায়। এটা দেখা মাত্র ওর বন্ধু ইউকে বলে, এক্ষুনি গাড়ি থামা, আমি তো ওই লোকটিকেও রঙিন দেখতে পাচ্ছি, মানে সুচেং এর পাশাপাশি আমি অন্য একটা ছেলেকেও রঙিন দেখছি, কিন্তু সেটা কিভাবে সম্ভব? তাই ও ওই ছেলের পিছু করতে লাগে। এদিকে আমরা লিনকে দেখতে পাই। লিন মূলত ওর কিছু কলিগদের সঙ্গে কথা বলতে এসেছিল। এখানে ওর কলিগরা ওকে সবাই টিজ করে, কারণ এখনো পর্যন্ত লিনের কোনো বয়ফ্রেন্ড হয়নি। অন্যদিকে ওর কলিগরা সবাই কেউ কেউ এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, আবার কারো কারো বিয়েও হয়ে গিয়েছে।
তাই তো এদের সবার মুখে একটু ঝামা ঘষে দিতেই মূলত ও সুচেংকে কল দিয়ে বলেছিল তুমি আমার কমিকের ওই ক্যারেক্টারটা সেজে এখানে আসবে আর সবাইকে একটু সাহায্য করে দিবে। এর জন্যই মূলত সুচেং ওই ফুলের বুকেটা নিয়ে এদিকেই আসছিল। যেহেতু এটা সুচেং তাই এরই আবার কালার দেখতে পাচ্ছিল তাংচি। তো এখানে এসে ও সবাইকে বলে যে আমি ওর বয়ফ্রেন্ড। সবাই অবাক হয়ে যায়। এদিকে তাংচি দূর থেকে এই কথা শুনে এবং ওদের দুজনকে দেখে অবাক, কারণ এ তো জানতো ফাংজিনের সঙ্গে চুয়ান প্রেম করছে, তাহলে এ আবার লিনের সঙ্গে ফ্লার্টিং শুরু করে দিয়েছে। ওদের ভিতরে আবার ইউ চলে আসে। ইউ তো এসব সহ্য করতে পারছিল না। ইউ খুবই জেলাস হয়ে যায়। এর ভিতরে আবার তাংচি চলে আসে, মানে একটা হজবরলা অবস্থা হয়ে যায়। তাংচিকে দেখে তখন অবাক হয়ে যায় আবার সুচেং। চুয়ান তখন ওকে বলে তুমি এখানে, তুমি কি ভুল বুঝছো? আসলে আমার ফাংজিনের সঙ্গে রিলেশন আছে। আমি তো কেবলমাত্র লিনের সঙ্গে অ্যাক্টিং করতে এখানে এসেছি। ফাংজিন এই ব্যাপারটা নিয়ে জানে। মানে সুচেং মনে মনে ভাবছিল যে হয়তো ওকে ভুল বুঝবে এবার তাংচি, যে ও ফাংজিনের সঙ্গে প্রেম করে, এদিকে লিনের সঙ্গে ফ্লার্টিং করছে। তাই ও সত্যটা বলে যে আসলে তো আমি ওর কলিগদের সামনে ওর মুখ রক্ষা করতেই এই কাজটি করেছি, আমরা অ্যাক্টিংই করছিলাম। এরপরে তাংচি ওকে বলে তোমাকে আর সুচেংকে আমি কফি খাওয়ার দাওয়াত দিলাম একই সঙ্গে। এরপরেও বাড়িতে এসে ভাবে যে ও সুচেংয়ের কালার না হয় দেখতে পাচ্ছে, কিন্তু চুয়ানের কালার কেন দেখতে পাচ্ছে। এদিকে সুচেং বাড়িতে গিয়ে ভাবে যে ওকে এবং চুয়ানকে একই সঙ্গে কফি খেতে কেন ডাকলো, তো ওদের মাথায় কিছুই ঢুকছে না। পরদিন দেখা যায় ওদের একটা নতুন প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে অফিসে। এটা মূলত একটা ট্র্যাডিশনাল মেকআপ নিয়েই কথাটা হচ্ছিল। ওরা একটা নতুন প্রজেক্ট শুরু করেছে এটা নিয়ে। যাই হোক, ওর বন্ধু বলে তুমি এখন থেকে একটু সুচেংয়ের কাছাকাছি বেশি থাকার চেষ্টা করো, তাহলে হয়তো তুমি কালার দেখতে পাবে, কারণ ওটাই তোমার চাবি কালার খুঁজে পাওয়ার। তাই ও সুচেংকে বলে ওর সঙ্গে গাড়িতে উঠে ওকেও বাড়িতে পৌঁছে দিবে, কিন্তু সুচেং বলে না, ও হেঁটেই যেতে পারবে এবং সাবওয়ে ধরেই যাবে। তাই ও চলে যায়। যাই হোক, ওকে কোনোভাবে ম্যানেজ করতে পারে না তাংচি। তাংচির বন্ধু বলে এভাবে বললে কি আর কোনো মেয়ে শোনে? তখন ওর বন্ধুকেও বলে আমিও ওর সঙ্গে সাবওয়ে ধরেই বাড়িতে ফিরবো। তাই ও নিজেও ওই মেট্রোর ভিতরে উঠে আসে। তাংচিকে এখানে দেখে বেশ অবাক হয়ে গিয়েছে সুচেং। সুচেং ওকে জিজ্ঞেস করে আপনি না গাড়িতে করে যাচ্ছিলেন, তাহলে আবার এখানে কেন এলেন? তাছাড়া সুচেংয়ের মনে হচ্ছিল এ হয়তো চোখে দেখতে পাচ্ছে না। তাই সুচেং বলে বলুন তো আমার ফোনের কভারে কি ছবি আঁকা আছে? তো ও তো বলে দিতে পারে। সুচেং তখন বলে না, সে তো দেখতে পাচ্ছে, তাহলে ব্যাপারটা কি হচ্ছে? তখন মানুষজনের খুব ভিড় হওয়াতে হঠাৎ করেই তাংচি জড়িয়ে ধরে সুচেংকে। সাথে সাথেই দেখা যায় যে ও অনেক কালার ফিরে পাচ্ছে। তার মানে যত দূর এরিয়া যাচ্ছে ও কালার দেখতে পাচ্ছে, কিন্তু ওকে দূরে সরিয়ে দিলে আবারও তাংচি সমস্ত কালার হারিয়ে ফেলে। মানে যখনও সুচেংয়ের কাছে থাকছে, সুচেংয়ের হাত ধরছে বা ওকে স্পর্শ করছে, তখনও কালার দেখতে পাচ্ছে। তাই ও সুচেংয়ের হাত ধরে এবং সুচেংয়ের হাত ধরার পরে ও বুঝতে পারে সুচেংয়ের হাত ধরলে ও কেবল নিজের শরীরের কালার দেখতে পাচ্ছে, কিন্তু জড়িয়ে ধরলে চারপাশের সবার কালারই ও দেখতে পাচ্ছে। এবার সুচেং ওকে অনেক মারধর করে এভাবে ওকে টাচ করার জন্য। ওকে বারবার জিজ্ঞেস করলেও ও কিছু বলে না, এজন্যই মূলত ওকে মারে সবার সামনে। সুচেং মনে মনে ভাবছিল এ সুমিয়া ওই সঙ্গে প্রেম করেছে, কিছুদিন পরে আবার ফাংজিনের প্রেমে পড়েছে, এখন আবার আমার হাত ধরছে, সেজন্যই মূলত মেরেছিল। কিন্তু এত মারধর খাওয়ার পরেও ওর সুচেংকে কিছুই বলে না। পরে ওর বন্ধু ওর হাতের অবস্থা দেখে বলে নিশ্চয়ই তুমি মার খেয়েছো। যাই হোক, সুচেংয়ের কাছাকাছি তাহলে বেশি থাকা যাবে না, কিন্তু তোমার তো আরও একটা চাবি আছে, সেটা হলো চুয়ান। এখন চুয়ানকে আমাদের কাছাকাছি রাখতে হবে, ঠিক আছে? আমি দেখছি আমাদের প্রজেক্টে কোনোভাবে চুয়ানকে জয়েন করানো যায় কিনা, তাহলে ও কাছাকাছি থাকতে পারবে আর ও ছেলে বলে কেউ কিছু মনেও করবে না। এবার এসো যায় এদের প্রজেক্টে চুয়ানকে জয়েন করানোর জন্য লিনকে ডাকে। লিনকে ডেকে বলে আমাদের একটা ট্র্যাডিশনাল ইভেন্ট হবে, তো সেখানে তোমার কমিক অনুযায়ী আমরা ওই ইভেন্টটাকে সাজাবো, তাই তোমাকে অবশ্যই থাকতে হবে। কিন্তু আমাদের একটা চাওয়া আছে, তাহলে তোমার কমিকের যে ক্যারেক্টার চুয়ান যার মতো দেখতে, ওই চুয়ানকেও এখানে আনতে হবে এবং ওকে একটা সিঙ্গার পার্টে রাখতে হবে। লিন জীবনে এই প্রথম এত বড় একটা প্রজেক্টের অফার পেয়েছে, তো ও তো প্রথমে না করতে পারে না। তাই ও ওখানে সাইন করে দেয় আর নিজেই মনে মনে সুচেং এর উপর ভরসা করে, কারণ সুচেংই তো চুয়ান, তো সুচেং হয়তো ওর জন্য চুয়ান সাজবে, এতে ব্যাপার হবে না। তাই ও এখানে এই কন্ট্রাক্ট পেপারে সাইন করে দেওয়ার বলে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি চুয়ানকে ঠিকই ডেকে নিয়ে আসবো। ইউ তো মনে মনে এটাই চাচ্ছিল, চুয়ান যতক্ষণ এখানে আছে ততক্ষণ তাংচি চোখে সমস্ত রং দেখতে পাবে। এরপরে লিন সুচেংকে পুরোটা জানায়। সুচেং বলে ঠিক আছে, বান্ধবীর জন্য তো এটুকু আমি করতেই পারি, তুমি আমার অনেক হেল্প করেছো, তো আমি না হয় বারবার চুয়ান সাজবো আর বারবার সুচেং সাজবো, কোনো ব্যাপার নয়। তো এরপরে ওরা এসেছিল, মানে যেখানে ইভেন্টটা হবে সেখানে ওদেরকে নিয়ে আসা হয়েছে। এখানে ওরা হোটেল রুম বুক করেছিল। তো রাত্রেবেলা ওর বান্ধবীর সঙ্গে কথা
বলে বাইরে বের হয় এবং এখন ও মূলত চুয়ান সাজবে। চুয়ান সেজেই এখন ওকে যেতে হবে তাংচির রুমে, কারণ চুয়ানের সিট পড়েছে তাংচির রুমে। তাই ওর বান্ধবীর রুম থেকে বের হয়ে ছেলে সেজে মানে চুয়ান সেজে ও সোজা তাংচির রুমে চলে যায়। গিয়ে দেখে তাংচির রুম একদম অন্ধকার। তাংচি অন্ধকারেই ঘোরাঘুরি করছে। এতে ও গিয়ে আলো দেয় এবং ও বুঝতে পারে যে তাংচির চোখে কিছু একটা প্রবলেম হয়েছে। এরপরে তাংচি ওকে বলে সর্বক্ষণ ওর সঙ্গে থাকতে, এতেই ওর মনে হয় যে তাংচির চোখে কিছু একটা সমস্যা আছে। তাই ওর বান্ধবীকে বলে দেয় আজ রাতেও ফিরবে না, তাংচির সাথেই থাকবে। তখন লিন একা একা বোরিং ফিল করবে দেখে বাইরে আসলে ওর ইউ এর সঙ্গে দেখা হয়। ও ইউকে জিজ্ঞেস করে তাংচির চোখে কিছু হয়েছে কিনা। ইউ তখন বলে হ্যাঁ, ও চোখে সমস্তই সাদা কালো দেখছে। আর এই কথাটা দূর থেকে একটা মেয়ে শুনে নেয় যে ও ওই টিভিসি কোম্পানিতেই কাজ করে। এই মেয়েটি এই কোম্পানি ছেড়ে ভান্ডাই নামের অন্য একটা কোম্পানিতে জয়েন করার কথা ভাবছিল। তো ও ভান্ডাই কোম্পানির কিছু কলিগদের জানিয়ে দেয় আপনারা আগামীকাল এখানে আসুন, তাংচি কিছুই চোখে দেখতে পায় না, এদেরকে আপনারা অনেক নিচু দেখাতে পারবেন। এদিকে তাংচিকে আমরা দেখতে পাই তাংচিকে আগামীকাল একটা ট্র্যাডিশনাল ড্রেস পরতে হবে। ও সেই সব ছবিই দেখছিল। আগামীকাল কোনো ভুল হতে দেওয়া যাবে না। এরপরে ও তাকিয়ে থাকে চুয়ানের দিকে। যেহেতু ও চুয়ানকে অনেকক্ষণ থেকেই পরখ করছে, এর জন্য চুয়ানকে না ওর বেশ চেনা চেনা মনে হচ্ছে। চুয়ান হাসলে ওর মনে হচ্ছে ভাংজিনা এভাবেই হাসতো। তাছাড়া চুয়ানের ভিতরে ও আবার সু মিয়াওকেও দেখতে পাচ্ছে। ওর মনে হচ্ছে এদের সবার ভিতরে কোথাও একটা না দারুণ মিল আছে। কিন্তু ও নিজেই আবার মনে মনে বলে আমার চোখ খারাপ হয়েছে নাকি ব্রেন খারাপ হয়েছে আমি বুঝতে পারছি না। সকালবেলা আবার সুচে চুরি করে ওর রুম থেকে বের হয়ে লিনের রুমে আসে। জানতে পারে এর কাছ থেকে যে আসলেই চোখে সমস্ত কিছুই সাদা কালো দেখছে তাংচি। সেজন্যই মূলত তাংচি ওর সাথে থাকতে চাইছে। যেহেতু তাংচি চোখে দেখতে পাচ্ছে না, শুধু সাদা কালো দেখছে, তাই তাংচির ড্রেস সিলেক্ট করতে অনেক অসুবিধা হবে দেখে সোজা ড্রেসিং রুমে চলে আসে সুচেং। প্রত্যেকটা জামার নিচে নিচে ও কালারের নাম লিখে রাখে, যাতে ওই কালারগুলো দেখে অন্তত ড্রেস চুজ করতে কোনো রকমের অসুবিধা না হয় তাংচির, কারণ তাংচি আগামীকাল ভুলভাল করে ফেললে ওদের কোম্পানিরই বদনাম হবে। এভাবে ও একটা ড্রেসকে লিখতে গিয়ে পুরো সবগুলো ড্রেস লিখে রাখে যাতে অ্যাবনর্মাল না দেখায়। পরদিন তাংচি যখন ড্রেসিং রুমে আসে তখন ও এইগুলো দেখে তো খুবই খুশি হয়ে যায় সুচেংয়ের উপর। এগুলো লিখতে সুচেংয়ের অনেক টাইম লেগেছে, তাই ও সুচেংকে ধন্যবাদ জানায়। এরপরে সুচেংই ও ড্রেস চুজ করে দেয়। এবার ও ওই ড্রেস পরে বাইরে আসে, কিন্তু ওর সাদা কালোই দেখছিল সবকিছু। ওর খুব খারাপ লাগে। তখনই ওর বন্ধু যাও দেখতে পায় ভান্ডাই কোম্পানির দুইজন কলিগ, মানে ভান্ডাই কোম্পানির দুজন কর্মচারী এদিকেই আসছে। তখনই ওরা বুঝতে পারে এই ভান্ডাই কোম্পানি কোনো একটা উদ্দেশ্য হাসিলের জন্য এখানে এসেছে। ভান্ডাই কোম্পানির এরা মূলত এদের প্রোডাক্টকে নিচু দেখানোর জন্যই এখানে এসেছিল, এবং এই প্রোডাক্টকে ওরা নিচু দেখাবে শুধুমাত্র তাংচিকে কেন্দ্র করে। তাংচি যেহেতু এখন চোখে দেখতে পাচ্ছে না, এটাই হবে ওদের বড় অস্ত্র। এদিকে আমরা দেখতে পাই লিনকে। লিনের যে পার্ট ছিল ও সেই পার্টটা রিহার্সাল করছিল, আর ওর সাথে ওখানে ছিল সুচেং যে সোয়ান সেজেছিল। এদিকে সুচেংকে বারবার কল দিয়েই যাচ্ছে তাংচি, কিন্তু সুচেং কলটা ধরছে না দেখে ওর বন্ধুকে কল দেয় ও আর বলে সুচেং কোথায়, ওকে এক্ষুনি আমার কাছে পাঠাও। এদিকে ইউ এবার ওর বান্ধবী লিনকে জিজ্ঞেস করে যে সুচেং কোথায়। তখন চুয়ান ওখান থেকে শুনতে পায় মানে এই তো সুচেং। এবার ওকে আবার খুঁজছে, আবার এদিকে রিহার্সাল, তো ও একসঙ্গে তো দুই মানুষের পাঠ করতে পারবে না। তখন একটু চিন্তায় পড়ে গিয়েছিল সুচেং। এবার ও বলে এবার যে আমি কি করব। আর এর সাথে সাথেই এই পর্বের গল্প শেষ হয়ে যায়। তো কেমন ছিল এই পার্টের গল্প? যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন। আসলে এই গল্পটা অনেক দারুণ, তো আমার মনে হচ্ছে আপনারা সবাই খুবই এনজয় করছেন, কারণ গত প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্টে খুব ভালো রেসপন্স পেয়েছি আপনাদের। সেজন্য আমার মনে হচ্ছে এত ফানি এবং এত ইউনিক একটা ড্রামা ভালো না লেগে যাবে কই। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের পার্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।